প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাম্বিশন ভাইবসের সম্পূর্ণ নতুন একটি আলোচনা পর্বে এবং সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। দেখো, অনেক দিন ধরে তোমরা যে সকল ছাত্রছাত্রীরা বিশেষ করে ইংলিশ লিটারেচারের ছাত্রছাত্রী বা ইংলিশ লিটারেচারে তোমরা যারা অনার্স কোর্সে পাঠরত আছো অথবা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যাই হোক না কেন, অথবা তোমরা যারা পোস্ট গ্রাজুয়েট কোর্স এই সেশনের ছাত্রছাত্রী, তো দেখো তোমাদের কাছ থেকে কিন্তু আমরা অনেক দিন ধরেই একটা ব্যাপারকে কেন্দ্র করে একটা রিকোয়েস্ট পাই। সেটা হচ্ছে, দাদা আমাদের সামনে হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারকে কেন্দ্র করে স্টেপ বাই স্টেপ আমাদের জন্য একটু সহজ সরল প্রাঞ্জল ভাষায় খুব অল্প সময়কে কেন্দ্র করে বা অল্প সময়ের মধ্যে ওয়ান বাই ওয়ান টপিক রিলেটেড আলোচনা পর্ব আপনি নিয়ে আসুন বা আমাদের জন্য তৈরি করুন। তো দেখো, তোমাদের রিকোয়েস্টের উপর ভিত্তি করেই আমাদের অ্যাম্বিশন ভাইবসের উদ্যোগে কিন্তু আজকে সম্পূর্ণ নতুন এই এপিসোডের সম্পূর্ণ নতুন বা প্রথম যে ইন্ট্রোডাক্টরি যে একটা ক্লাস হবে হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারকে কেন্দ্র করে। তো তার আগে বলে রাখি, তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো, তোমাদের কাছ থেকেও কিন্তু আমরা যারা তোমরা ইংলিশ সাবজেক্টকে নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে পাঠরত আছো, তো তোমাদের কাছ থেকেও কিন্তু আমরা অত্যাধিক পরিমাণে এই রিলেটেড যে একটা রিকোয়েস্ট সেটা কিন্তু আমরা পেয়েছিলাম। তো ওভারঅল প্রত্যেকের কথা মাথায় রেখেই কিন্তু আমাদের আজকের তোমাদের এই কোয়েরিজের উপর ভিত্তি করেই কিন্তু সম্পূর্ণ নতুন একটি টপিক আমরা শুরু করতে যাচ্ছি। চলো আমরা শুরু করি হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারের যে ইন্ট্রোডাক্টরি ক্লাস। তো দেখো, তোমাদেরকে প্রথমত বলে রাখি, হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারের এই যে একটা হিউজ পার্ট, এটা আলোচনা করা জানি না আমার পক্ষে কতটা সহজসাধ্য ব্যাপার হবে। তারপরেও অ্যাজ এ স্টুডেন্ট অফ ইংলিশ লিটারেচার এটা কিন্তু আমি তোমাদের সামনে চেষ্টা করব যতটা সহজভাবে বলা যায়। তো যাই হোক, তোমাদেরকে প্রথমত বলবো তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই বসতে পারো, কেননা যে ইনফরমেশানসগুলো আমি তোমাদেরকে অনস্ক্রিনে দেখাবো অবশ্যই তোমাদেরকে কিন্তু নোট ডাউন করতে হবে। তাহলে তোমাদের পরবর্তীতে যদি একবার চোখ বুলিয়ে নাও, অবশ্যই তোমাদের কিন্তু সেটা বুঝতে সুবিধা হবে। ওই যে এটা তোমরা তৈরি করবে, চার্টটা তৈরি করবে এই আলোচনা পর্বের নিরিখে। তো চলো, তোমাদেরকে আর বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি আমাদের স্ক্রিনে নিয়ে চলে যাই। তো দেখো, আজকের এই আলোচনা পর্বে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারকে মেজর কটা পার্টে আমরা ডিভাইড করব, কেননা বিভিন্ন বইতে কিন্তু বিভিন্ন ধরনের এজ ডিভিশন রয়েছে। ঠিক আছে, কোনো বইতে তোমরা 10টা এজ ডিভিশন পাবে, আবার কোনো বইতে 12টা অথবা 14টা এরকম ধরনের কিন্তু এজে তারা ডিভাইড করে। তো আজকের এই আলোচনা পর্বে আমি টোটাল এই হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারের পার্টটাকে আমি 8টা পিরিয়ডে, মেজর পিরিয়ডে ভাগ করব এবং তার মধ্যে যে মাইনর পিরিয়ডগুলো আছে, ঠিক আছে, যে মাইনর পিরিয়ড বা সাব পিরিয়ডগুলো আছে, আমি সেই সম্পর্কে তোমাদেরকে কিন্তু অবগত করাবো। তো যাই হোক, চলো আমরা শুরু করি। দেখো, প্রথমত তোমরা প্রত্যেকেই জানো যে হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার এটা কিন্তু শুরু হয় এই যে ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে। ঠিক আছে, আমি এখানে লিখে রেখেছি 1 নম্বরে দি ওল্ড ইংলিশ পিরিয়ড। দেখো, এই দি ওল্ড ইংলিশ পিরিয়ড এটা শুরু হচ্ছে 450 থেকে 1066 এডি, তার মানে 450 থেকে 1066 সাল বা 66 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখন দেখো, এই দি ওল্ড ইংলিশ পিরিয়ডকে কিন্তু আবার অপর আর একটা নামে অভিহিত করা হয়, সেটা কি দি অ্যাংলো স্যাকসন এরা। কেন এটাকে অ্যাংলো স্যাকসন এরা বলা হয়? কেননা এখানে আমরা আজকে যেটাকে আমরা ব্রিটেন বা ইংল্যান্ড নামে আমরা জানছি, ঠিক আছে, যেটাকে আমরা আজকের ইংল্যান্ড দেখছি, এটা কিন্তু আগে ইংল্যান্ড ছিল না। ঠিক আছে, তো বিষয় হচ্ছে, দেখো আমরা জানি এটা তো মূলত একটা বিভিন্ন দ্বীপের সমাহার। তো দেখো, এর পাশেই আমরা যারা যদি ম্যাপটা দেখি, অনেক দূরে দেখো জার্মান থেকে আসা বিভিন্ন যে ট্রাইবস, ঠিক আছে, তার মধ্যে কিন্তু অ্যাঙ্গেলস, তারপরে স্যাকসন এবং জিউটস, এটা তারা ছিল এই 3টি প্রজাতি বা 3টি এই যে উপজাতি। এই জাতির মানুষগুলো এখানে কিন্তু তারা আধিপত্য গড়েছিল এই ইংল্যান্ডে। ঠিক আছে, যেটা আমি স্পেসিফিক্যালি যখন ওল্ড ইংলিশ পিরিয়ড আলোচনা করব তখন কিন্তু আমি পুরো ডিটেল কিন্তু আলোচনা করব, যাতে তোমাদের কোনো ধরনের প্রবলেম তোমাদের না থাকে। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা বুঝলাম কি দি ওল্ড ইংলিশ পিরিয়ড
এটার অপর নাম হচ্ছে দি অ্যাংলো স্যাকশন পিরিয়ড। আচ্ছা, এই স্যাকশন শব্দটার কিন্তু একটা অন্য মানে ইংলিশ একটা সিনোনিম আছে, সেটা হচ্ছে সোর্ড, তার মানে তরবারি। এই স্যাকশন প্রজাতিরা এরা কি করতো, সবসময় এদের একটা যুদ্ধের মনোভাব ছিল আলাদা, ঠিক আছে, যেটা আমি বললাম আমি পরে আলোচনা করব যাতে তোমাদের কোনো ধরনের সমস্যা না হয়। আচ্ছা, এই তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম, সেটা কি, যে এই ইংল্যান্ড আসলে স্যাকশনদের অন্তর্ভুক্ত ছিল বা অধীনে ছিল এক সময়ে, ঠিক আছে, যার কারণে এই দি ওল্ড ইংলিশ পিরিয়ডকে আমরা দি অ্যাংলো স্যাকশন এরা নামেও জানছি। তারপরে দ্বিতীয় পর্যায়ে এসো, এখানে তোমরা দেখো দ্য মিডল ইংলিশ পিরিয়ড, যেটা শুরু হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড, শেষ হচ্ছে 1066-এ। তো এখান থেকেই শুরু হচ্ছে দ্য মিডল ইংলিশ পিরিয়ড, ঠিক আছে, এবং চলছে কত দূর অবধি, 1500 AD, তার মানে 1500 সাল অবধি। দেখো এই দ্য মিডল ইংলিশ পিরিয়ডের মধ্যে, আচ্ছা তার আগে একটুখানি বলে দিই, এই যে 450 থেকে 1066 পর্যন্ত যে একটা সময়কাল, টোটালি এখানে কিন্তু তাহলে আমরা পেলাম কত, 616 বছর ধরে কিন্তু একটা এই ওল্ড ইংলিশ পিরিয়ডের একটা হিউজ একটা পার্ট কিন্তু অবস্থিত ছিল বা অবস্থান ছিল এই যুগের, ঠিক আছে, 616 বছর। তোমরা বুঝতেই পারছো একটা বিশাল বড় একটা যুগ বা বিশাল বড় একটা লম্বা একটা সময়। তারপরে দেখো এই মিডল ইংলিশ পিরিয়ড এখানে 1066 থেকে 1500, তার মানে আমরা যদি হিসাব করি তাহলে 434 বছর ধরে কিন্তু এই মিডল ইংলিশ পিরিয়ড এটার অবস্থান ছিল। এবার দেখো এই মিডল ইংলিশ পিরিয়ডের মধ্যে আমি বলেছি মাইনর কিছু এজ ডিভিশন আমি এখানে দেখাবো, সেটা আমি লিখে রেখেছি। দেখো 1 নম্বরে দি অ্যাংলো নরমান পিরিয়ড, ঠিক আছে, অ্যাংলো নরমান পিরিয়ড শুরু হচ্ছে কত থেকে, দেখো এই যে 1066 এখান থেকে কিন্তু অ্যাংলো নরমান পিরিয়ড 1340 খ্রিস্টাব্দ পর্যন্ত এর অবস্থান, ঠিক আছে। আচ্ছা, এখানে ভাষা ছিল কি, মূলত এদের ভাষা ছিল ফ্রেঞ্চ, এবং এই সময়ে কিন্তু ইংল্যান্ড ফ্রান্সের যে মানে নরমানদের অধীনে ছিল, এটা কিন্তু আমরা বুঝতে পারছি এই যে নরমান কথাটার জন্যে, মানে অ্যাংলো নরমান পিরিয়ড এটা। তারপরে এখানে দেখো দি এজ অফ চসার, চসারের নাম তোমরা অনেকেই শুনেছো ইতিমধ্যে যারা তোমরা ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট আছো। তো দেখো এই চসার এজ, এটা মানে এজ অফ চসার এটা শুরু হচ্ছে কত, মানে 1340 এই খ্রিস্টাব্দ থেকে 1400 সাল অবধি, ঠিক আছে, এটা তোমরা অবশ্যই এইগুলো তোমরা কিন্তু নোট ডাউন করে রাখবে। মানে এক কথায় চসারের যুগ, তার মানে 1400 শতাব্দীর এর অন্তর্গত কিন্তু, ঠিক আছে। আর এই সময় থেকেই কিন্তু চসারের মাধ্যমে আমরা বলতে পারি যে ইংরেজি সাহিত্যের একটা মানে যে আধুনিকতা সেটা কিন্তু শুরু হয়। এক কথায় ইংরেজি সাহিত্যের শুরু, এখানে প্রপার ইংলিশ সাহিত্যের শুরু দি এজ অফ চসার থেকে, পরবর্তীতে সেটা আমি ডিসকাস করব, ঠিক আছে। তারপরে এখানে দেখো 3 নম্বরে দ্য ডার্ক এজ, এটাকে কোনো কোনো বইতে কিন্তু ব্যারেন এজ নামেও কিন্তু উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। এখন এই দ্য ডার্ক এজ এর সময়কালটা কতটুকু ছিল, 1400 সাল থেকে মানে 1400 সাল থেকে আমরা যেহেতু পেয়েছি যে 1500 সাল অবধি, তবে মূলত এখানে 1485 সাল পর্যন্ত কিন্তু এই দ্য ডার্ক এজের অবস্থান ছিল, ঠিক আছে, অথবা কোনো কোনো বইতে আমরা পাই 1500 সাল অবধি। আচ্ছা, এরপরে 3 নম্বরে এখানে দেখো 3 নম্বরে যেটা লিখেছি আমি, দ্য রেনেসা পিরিয়ড, ঠিক আছে, বা নবজাগরণের যুগ, যেটা শুরু হচ্ছে কখন থেকে, 1500 থেকে 1660 খ্রিস্টাব্দ পর্যন্ত, ঠিক আছে, তার মানে টোটাল 160 বছর কিন্তু অবস্থান ছিল এই দ্য রেনেসা পিরিয়ডের। আচ্ছা, এই রেনেসা পিরিয়ডের মধ্যে আবার বিভিন্ন সাব পিরিয়ড আছে, সেটা কি, 1 নাম্বার দেখো এখন এখানে কোনো কোনো হিস্টোরিয়ান তারা উল্লেখ করেছেন প্রিপারেশন ফর রেনেসা, এটাকে একটা যুগ হিসাবে উল্লেখ করেছে, যেটা সময়কাল শুরু হচ্ছে কিন্তু 1500 খ্রিস্টাব্দ থেকে 1558 পর্যন্ত কিন্তু উল্লেখ আমরা পাই, ঠিক আছে, এখানে রেনেসার যে প্রস্তুতি যুগ এক কথায়। তারপরে দেখো এখানে দি এলিজাবেথান পিরিয়ড, আচ্ছা, দি এলিজাবেথান পিরিয়ড এটা শুরু হচ্ছে কখন থেকে, দেখো 1500 এখানে কত 58, 1558 থেকে কিন্তু 1603 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু এই দি এলিজাবেথান পিরিয়ডের আমরা উল্লেখ পাই, ঠিক আছে।
তারপরে দেখো এখানে আমি লিখে রেখেছি দ্য জ্যাকোবিয়ান এরা বা দ্য জ্যাকোবিয়ান পিরিয়ড। ঠিক আছে, এই জ্যাকোবিয়ান পিরিয়ড শুরু হয় কখন থেকে? দেখো 1603 থেকে এই পিরিয়ডের অবস্থান ছিল কিন্তু তোমাদের 1625 পর্যন্ত। এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। আচ্ছা, এই দ্য জ্যাকোবিয়ান পিরিয়ড এটা মূলত কোন রাজার নাম অনুসারে? কিং জেমসের নাম অনুসারে কিন্তু এই দ্য জ্যাকোবিয়ান পিরিয়ডের নামটা কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। আচ্ছা, কিং জেমস ফার্স্ট, এখানে প্রথম কিং জেমস এই নাম অনুসারে এনার অনুকরণেই কিন্তু এই দ্য জ্যাকোবিয়ান এরা এটার উল্লেখ করা হয়েছে এখানে। আচ্ছা, তবে এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যুগটাকে কিন্তু এজ অফ শেক্সপিয়ার এটাও কিন্তু বলা হয়ে থাকে। মানে এজ অফ শেক্সপিয়ার আমি লিখছি না, আর অনেকটা সময় যাবে, যেহেতু আমি পরবর্তী আলোচনা পর্বে 1 বাই 1 সেগুলো তোমাদের সামনে আমি সমস্ত রকম ইন ডিটেল আমি সব কিছু আলোচনা করব। ঠিক আছে, তারপরে এর মধ্যে মানে এই যে এই দ্য জ্যাকোবিয়ান পিরিয়ডের মধ্যে এজ অফ শেক্সপিয়ারের পরে, ঠিক আছে, এজ অফ শেক্সপিয়ারের পরে 1620 খ্রিস্টাব্দ থেকে মানে 1660 পর্যন্ত কিন্তু এখানে পিউরিটান পিরিয়ডও এখানে আমরা কিন্তু উল্লেখ পাবো। ঠিক আছে, পিউরিটান পিরিয়ড তোমরা একটুখানি লিখে নাও, পিউরিটান বা পিউরিটানদের যুগ। আচ্ছা, যারা মানে কাদের আধিপত্যে ছিল? এটা খ্রিস্টান যে পিউরিটান তাদের আধিপত্যের মধ্যেই কিন্তু ছিল এই এরাটা। আচ্ছা, তারপরে এখানে দ্য ক্যারোলাইন পিরিয়ড, ক্যারোলাইন পিরিয়ডের সময়কাল কিন্তু 1625 থেকে কিন্তু 1649 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে, এই ক্যারোলাইন পিরিয়ড কার নাম অনুসারে রাখা হয় এটা আমি এখানে উল্লেখ করে দিই একটু, তাহলে তোমাদের সুবিধা হবে অনেক ক্ষেত্রে। দেখো, এই যে দ্য ক্যারোলাইন পিরিয়ড আমি এইখানে লিখছি, যেহেতু অন্য জায়গায় স্পেস খুবই কম। দেখো, এই ক্যারোলাইন পিরিয়ড এখানে আমরা যেমন জ্যাকোবিয়ান পিরিয়ড বা জ্যাকোবিয়ান এরা কিং জেমস এই নাম আমরা পেয়েছি, তো ক্যারোলাইন পিরিয়ডেরও কিন্তু একটা আমরা নাম পাই রাজার, সেই রাজার নাম কি? কিং চার্লস। ঠিক আছে, এটা মাথায় রাখবে তোমরা, অথবা তোমরা তো লিখে নিচ্ছই আমি আশা করি। এই যে রাজা মানে চার্লস ওয়ান বা চার্লস ফার্স্ট এটা তোমরা বলতে পারো, এনার নাম অনুসারেই কিন্তু এখানে এই দ্য ক্যারোলাইন পিরিয়ডের নাম কিন্তু রাখা হয়েছিল। কেন? এখানে কিন্তু এই যে চার্লস ওয়ান বা কিং চার্লস ফার্স্ট এনাকে কিন্তু হত্যা করার মাধ্যমে ইংল্যান্ডে প্রথম রাজতন্ত্রের পতন ঘটেছিল। এটা আমি গুরুত্বপূর্ণ ইনফরমেশান, যেটা আমি মানে আলোচনা করতে করতেই মানে উদয় হলো মস্তিষ্কের মধ্যে বিষয়টি। এখান থেকে তোমরা মনে রাখো কি, দ্য ক্যারোলাইন পিরিয়ডের এই যে কিং চার্লস ফার্স্ট এনাকে হত্যা করার মাধ্যমেই কিন্তু ইংল্যান্ডে কি প্রতিষ্ঠিত হয়? রাজতন্ত্রের পতন ঘটেছিল ইংল্যান্ডে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো তোমরা দ্য কমনওয়েলথ পিরিয়ড। আচ্ছা, কমনওয়েলথ পিরিয়ড কখন থেকে কখন? এখানে 1649 এখান থেকে শুরু এবং 1660 খ্রিস্টাব্দ। ঠিক আছে, এই 1660 খ্রিস্টাব্দ এখানে আমরা কিন্তু এই যে পিরিয়ড এর উল্লেখ কিন্তু আমরা পাই। আচ্ছা, এখানে তোমাদেরকে একটুখানি বলে রাখি, এই যে যুগটা, এই যে দ্য কমনওয়েলথ পিরিয়ড এটা মূলত কিন্তু রিপাবলিক একটা এজ ছিল। ঠিক আছে, তার মানে এটি ছিল একটা প্রজাতন্ত্রের যুগ। এবার দেখো চতুর্থ হচ্ছে দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড, বা এটা শুরু হচ্ছে দেখো 1660 থেকে 1798 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার মানে 138 বছর ধরে কিন্তু এই দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ডের অবস্থান ছিল। এর মধ্যে কিছু সাব পিরিয়ড বা মাইনর পিরিয়ডের নাম তোমাদের জানতে হবে। তার মধ্যে 1 নম্বরে আমি লিখেছি দ্য রেস্টোরেশন পিরিয়ড। দ্য রেস্টোরেশন পিরিয়ড শুরু এবং শেষ কখন? দেখো, রেস্টোরেশন পিরিয়ড হচ্ছে 1660 এই থেকে 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু এই রেস্টোরেশন পিরিয়ড এখানে ছিল। ঠিক আছে, এইবার এখানে তোমাদেরকে একটা জিনিস আমি বলে দিই, রেস্টোরেশন তার মানে রিএস্টোর। দেখো,
এখানে কিন্তু আবার পুনরুত্থান হচ্ছে একটা বিষয়ের। সেটা কি, এখানে কোনো কোনো বইতে বা কোনো কোনো হিস্টোরিয়ান এখানে উল্লেখ করেছেন যে এই রেস্টোরেশন পিরিয়ডেই কিন্তু ইংল্যান্ডে কি হয়, আবার যে রাজতন্ত্র, ঠিক আছে, সেই রাজতন্ত্র কিন্তু আবার পুনরুদ্ধার হতে থাকে এই দ্য রেস্টোরেশন পিরিয়ডের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যুগকে আবার কিন্তু অন্যতম একজন কবি যার নাম হচ্ছে জন ড্রাইডেন, ঠিক আছে, তোমরা অনেকেই নাম জেনেছো ইতিমধ্যেই। তো এজ অফ জন ড্রাইডেন এটাও কিন্তু বলা হয়ে থাকে। তাহলে যেটাই রেস্টোরেশন পিরিয়ড সেটাই কিন্তু আবার কি পিরিয়ড, দি এজ অফ জন ড্রাইডেন, এটা তোমরা মাথায় রাখো। তারপরে দেখো 2 নম্বরে এখানে আমি কি লিখেছি, দি অগাস্টান পিরিয়ড। আচ্ছা দেখো, এই অগাস্টান পিরিয়ড শুরু হচ্ছে 1700 সাল থেকে এবং চলছে কত দূর অবধি, 1745 খ্রিস্টাব্দ পর্যন্ত, ঠিক আছে। এখানে এই যুগে কিন্তু তোমরা কবি যে আলেকজান্ডার পোপ নাম শুনেছো তোমরা অনেকে, ঠিক আছে, আলেকজান্ডার পোপ, এখানে আমি লিখে দিচ্ছি একটু তাহলে সুবিধা হবে। এই যে আলেকজান্ডার পোপ, এই পোপের যুগও কিন্তু বলা হয় দি অগাস্টান পিরিয়ডকে, ঠিক আছে, এটা তোমরা ক্লিয়ার হলে আশা করি। তারপরে দেখো দি এজ অফ সেন্সিবিলিটি। দি এজ অফ সেন্সিবিলিটি আসছে কখন থেকে কখন, দেখো 1745 খ্রিস্টাব্দ থেকে 1785 পর্যন্ত কিন্তু চলছে, অথবা কোনো কোনো বইতে আমরা কিন্তু 1798 সালেরও কিন্তু উল্লেখ পাই এই দি এজ অফ সেন্সিবিলিটি। এই দি এজ অফ সেন্সিবিলিটি এর একটা কিন্তু অপর একটা নাম আছে, দি এজ অফ ট্রানজিশন, তোমরা নাম শুনেছো কিন্তু, ঠিক আছে। এই দি এজ অফ ট্রানজিশনও বলা হয় দি এজ অফ সেন্সিবিলিটিকে, অথবা দি এজ অফ রিজনও কিন্তু বলা হয় এটাকে, ঠিক আছে। এইটা তোমরা একটু নোট ডাউন করে নাও। আচ্ছা, তারপরে এখানে আর একটা বিষয় আমি উল্লেখ করে দিই। এখানে কিন্তু কোনো কোনো বইতে আমরা মানে ডক্টর স্যামুয়েল জনসন, তোমরা জানবে পরবর্তীতে আমি বলবো। দেখো এই ডক্টর স্যামুয়েল জনসন, এনার নাম অনুসারেও কিন্তু এই যুগের নাম ধরা হয়। তার মানে যে এই যে কোনটা বলছিলাম আমরা, দি এজ অফ সেন্সিবিলিটি, দি এজ অফ সেন্সিবিলিটিকে আবার কি বলা হয়, দি এজ অফ ট্রানজিশন, দি এজ অফ রিজনও বলা হয়, অথবা ডক্টর স্যামুয়েল জনসন, ঠিক আছে, ডক্টর স্যামুয়েল জনসনের যুগও কিন্তু বলা হয়ে থাকে এটাকে। আচ্ছা, তারপরে তোমরা 5 নম্বরে আসো। এখানে দেখো দ্য রোমান্টিক পিরিয়ড। আচ্ছা, দ্য রোমান্টিক পিরিয়ড শুরু হচ্ছে কখন, 1798 থেকে 1832, তার মানে মাত্র 34 বছর। এটা একটুখানি আমি ভালো করে লিখে দিই, এখানে 34 বছর ধরে কিন্তু এই যে রোমান্টিক পিরিয়ড হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারের মধ্যে কিন্তু অবস্থিত ছিল, ঠিক আছে। তবে দ্য রোমান্টিক পিরিয়ড তোমরা প্রত্যেকেই জানো একটা আলোড়ন সৃষ্টিকারী একটা যুগ কিন্তু হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারের মধ্যে, ঠিক আছে। পরবর্তীতে প্রধানত দ্য রোমান্টিক পিরিয়ড নিয়ে আলোচনা হলে সমস্ত কিছুই তোমরা জানতে পারবে। তারপর দেখো দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ড শুরু হচ্ছে 1832 থেকে 1901, তার মানে 1901 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার মানে এই যুগের অবস্থান কত বছর ছিল, মাত্র 69 বছর। দেখো এই যে দ্য প্রি রাফেলাইটস, ঠিক আছে, এই যুগটা শুরু হচ্ছে কখন, 1848 থেকে 1860, ঠিক আছে, দ্য প্রি রাফেলাইটস এই যুগটা। আচ্ছা, তারপরে দেখো এখানে দ্য ভিক্টোরিয়ান এরার মধ্যে আর একটা পিরিয়ড হচ্ছে, সেটা হচ্ছে এটা কি, অ্যাস্থেটিসিজম, ঠিক আছে, অথবা এখানে ডিকেডেন্স, এই এরাও কিন্তু বলা হয় এটাকে। আচ্ছা, এই পিরিয়ডটা শুরু হচ্ছে কখন, 1880 থেকে 1901 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা চলছে। আচ্ছা, তার মানে নন্দন তত্ত্বের যুগ বা নান্দনিকতা। আচ্ছা, তারপরে 7 নাম্বার পিরিয়ডে দেখো দ্য মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ড শুরু হচ্ছে 1901 থেকে 1939,
ঠিক আছে, তার মানে 38 বছর ধরে এই দ্য মডার্ন পিরিয়ড হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারের মধ্যে। এখানে দেখো কিছু মাইনর এরা আছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে দি এডওয়ার্ডিয়ান পিরিয়ড বা এডওয়ার্ডের যুগ, যেখানে এখানে পিরিয়ডটা হচ্ছে 1901 থেকে কিন্তু এখানে চলছে 1910 পর্যন্ত, তার মানে 1901 থেকে 1910। আচ্ছা, এডওয়ার্ডের যুগ। তারপরে দ্য জর্জিয়ান পিরিয়ড, ঠিক আছে, জর্জিয়ান পিরিয়ডের অবস্থান 1910 খ্রিস্টাব্দ থেকে কিন্তু কোনো কোনো বইতে কিন্তু এই যে 1939 এটা তো আছে, আবার কোনো কোনো বইতে কিন্তু 1936 সাল পর্যন্তও কিন্তু উল্লেখ আছে এই দ্য জর্জিয়ান পিরিয়ডের, ঠিক আছে। এবং তারপরে লাস্ট হচ্ছে কি হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারের যে পিরিয়ড এজ ডিভিশনের মধ্যে লাস্ট পিরিয়ডের নামটা হচ্ছে দ্য পোস্ট মডার্ন পিরিয়ড, ঠিক আছে, অথবা আফটার মডার্ন পিরিয়ড। আচ্ছা, এখন দেখো এই যে দ্য পোস্ট মডার্ন পিরিয়ড শুরু হচ্ছে কখন থেকে, 1939 থেকে এই যে প্রেজেন্ট অবধি, তার মানে বর্তমান অবধি। তাহলে এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। তাহলে এতক্ষণ পর্যন্ত তোমরা আজকে আশা করি বুঝতে পারলে যে হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারের উপরে যে এজ ডিভিশনটা আমরা কিভাবে রাখলাম, টোটাল মেজর যে এজ ডিভিশন এবং মেজর যে পিরিয়ডসগুলো আছে তার মধ্যে কিছু মাইনর পিরিয়ডস সেটা আমি উল্লেখ করলাম, এবং সাথে সাথে কিছু যে ইম্পর্ট্যান্ট মানে ইনফরমেশানস সেগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো বা নোট করে নিয়েছো। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ শুরু করে দেব, কিন্তু একদম দি ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে কোন কোন বিষয়গুলো ইম্পর্ট্যান্ট তোমাদের মাথায় রাখতে হবে বা অবশ্যই গুরুত্ব দিয়ে তোমাদেরকে বুঝতে হবে। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবী বা পরিচিত জনদের কাছে অবশ্যই শেয়ার করতে পারো। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।